বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ২। আয়েশার নিজের কষ্টগুলো কিছুতেই আটকে রাখতে পারছে না। সেগুলো যে বের করতে চাইছে, তবুও আনায়েশা নিজেকে শান্ত করে আর আশেপাশে তাকায়। সে দেখে এখানে মেহেরাবের কোনো গার্ড আশেপাশে নেই। আর এই সুযোগটায় আনিশা কাজে লাগায়। সে মেহেরাবের হাত থেকে ছাড়া পেয়ে তাকে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে খুব জোরে একটা ধাক্কা দিয়ে দৌড়াতে থাকে। মেহেরাব কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ধাক্কা দেওয়ার জন্য মেহেরাব তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার একটু সময় লাগে এটা বুঝতে যে এখানে কি হলো। আর যখন বুঝতে পারে তখন মেহেরাবের রাগে কপালের রগ ফুলে ওঠে। মেহেরাব নিচে পড়ে থাকা অবস্থায় তার গার্ডদেরকে ডাক দেয় আর বলে আনায়সাকে ফলো করতে। গার্ডরাও আনায়সার পিছু করতে থাকে, পেছনে পেছনে যায়। তবে সামনের বাজার থাকায় অনেক ভিড় থাকে, যার জন্য গার্ডরা আনায়সাকে ভিড়ের মাঝেই হারিয়ে ফেলে। গার্ডরা সঙ্গে সঙ্গে মেহেরাবকে কল করে, বস, মেয়েটা আমরা হারিয়ে ফেলেছি। একটু আগে চোখের সামনে ছিল, মুহূর্তে যেন কোথায় হাওয়া হয়ে গেল। হাওয়া হয়ে গেল মানে কি? তোমাদেরকে আমি বসে বসে খানোর জন্য রেখেছি? যেখান থেকে পারো ওই মেয়েকে খুঁজে বের করো, আমার ওই মেয়েকে লাগবে। বলেই মেহেরাব কল কেটে দিয়ে নিজের বাম গালে হাত রেখে বলে, কোথায় পালাবে তুই? এই মেহেরাব জিয়ালকে সবার সামনে চড় মারার শাস্তি তোকে তো পেতেই হবে। তোর সাথে তো আমার এখনো অনেক বোঝাপড়া বাকি আছে। কি ভেবেছিলি এত সহজে তোকে ছেড়ে দেব? এবার তুই বুঝবি মেহেরাব জিয়াল কি জিনিস। আনায়সা দৌড়াতে দৌড়াতে বেশ অনেকটা দূরে চলে এসেছে। এই দুর্বল শরীর নিয়ে তার পক্ষে আর দৌড়ানো সম্ভব নয়, কিন্তু তাকে তো পালাতেই হবে, না হলে যে আজ তার সবকিছু শেষ হয়ে যাবে। সামনে আর কোনো রাস্তা নেই, একটা বিশাল ঘন জঙ্গল আছে। আনায়সা শুনেছে এই জঙ্গলে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না, কিন্তু এখন আনায়সার হাতে আর কোনো রাস্তা নেই। তাকে সামনে এগোতেই হবে, আমাকে সামনে এগোতেই হবে। এই জঙ্গলে বড়সড় হিংস্র জানোয়ার আছে, আমাকে হয়তো তারা ছিঁড়ে খাবে, এতে আমি তো আমার সতীত্ব হারাবো না। কিন্তু যদি আমি ফিরে যাই তাহলে ওই মানুষ রূপী হিংস্র জানোয়ারটা আমার সতীত্ব নষ্ট করে দেবে, আমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। এর থেকে ভালো আমি এই জঙ্গলেই মরে যাব। আনাসা আর বেশি কিছু না ভেবে জঙ্গলের দিকে এগোতে থাকে। সূর্যটাও পশ্চিম দিকে অনেকটাই হেলে পড়েছে। ধীরে ধীরে জঙ্গলটা অন্ধকার হতে শুরু করে, সাথে আনাসার ভয় বাড়তে শুরু করে। যতই জঙ্গলের ভেতর ঢুকছে ততই তার ভয় বাড়ছে। আশপাশের পরিবেশটা যেন থমথমে আর খুবই ভয়ানক মনে হচ্ছে। এ কোনো মৃত্যুপুরী। আনাসা বেশ অনেকটা পথ পেরিয়েছে, এখন তার দ্বারা আর সম্ভব নয়। চারিদিকে দিন শুধু তার সেলাই ওই চলেছে, কোনো খাবার আর কপালে জুটেনি। আবার চাবুক মারার জায়গাগুলোতেও খুব জ্বালা করছে, সাথে তো ব্যথা আছেই। মেডিসিনের রিয়াকশন কেটে গিয়েছে, তাই তো এত জ্বালা যন্ত্রণা, এত ধকল আর এই ছোট্ট শরীরটা নিতে পারছে না। এখন তো প্রচুর পিপাসাও পেয়েছে, কিন্তু এই ঘন জঙ্গলে সে পানি কোথায় পাবে? সকাল থেকে এক ফোঁটাও পানি খায়নি, সেই থেকে শরীরটা চলছে। এখন এই জঙ্গলে আমি পানি কোথায় পাবো? হাঁটতে হাঁটতে হঠাৎ করেই কিছু একটার সাথে পা বেঁধে আনাসা পড়ে যায়। আর ধারালো কিছুতে তার পা বেশ খানিকটা কেটে যায়, জায়গা থেকে অনেক রক্ত ঝরছে। আনাসা তার কাটা জায়গাটা হাত দিয়ে চেপে ধরে, হাতে রক্ত পড়া কিছুটা বন্ধ হয়। একে তো হাত থেকে রক্ত পড়ছে, এখন আবার পাটাও কেটে গেল, কিন্তু তার হাতে রক্ত ভেসে যাচ্ছে। তাই আনাসা নিজের গা থেকে ওড়না খুলে পায়ে বেঁধে নেয়। এই জামাটা তাকে আজকে মেহেরাবি দিয়েছে। তারপর উঠে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই কাটা পা আনাসা কিছুতেই নড়তে পারছে না। আহ আহ আমি এখন কি করব? এই পা নিয়ে চলতে তো পারছি না। কাঁদতে কাঁদতে আনায়সা কথাটি আওড়ায়। তাও আনায়সা নিজের কাটা পা নিয়ে অনেকটা কষ্টে কুড়িয়ে কুড়িয়ে পাশের একটা গাছের নিচে গিয়ে বসে। তার শরীর এখন থরথর করে কাঁপছে। কেন আল্লাহ, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি পাপ করেছি যে আমার ভাগ্যটা এত নিষ্ঠুর? কাঁদতে থাকে আনায়া। বেশ অনেকটা কেটে গেছে। আনায়ার এই গাছের নিচে সময় বসে আছে বললে ভুল হবে। সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে আনাসা কোনো একজন মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ঘুমের ভেতর আনাসা খুব অস্বস্তি হচ্ছে। সে যে চোখ মেরে তাকায় আর তাকিয়ে দেখে, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আনায়াসার ভয়ে জানের পানি শুকিয়ে যায়। ঘুম কেমন হলো জান? ভালো নাকি আরো ঘুমাবেন আপনি? যদি ঘুম পূর্ণ হয়ে যায় তবে চলুন আমার সাথে। মেহরাবের এমন হিমশীতল কণ্ঠ শুনে আনায়াসার অন্তরাত্মা কেঁপে ওঠে।
আনায়াসা আমতা আমতা করে বলে, আপনি এখানে কিভাবে আসতেন? আমি তো। আনায়ার কণ্ঠ কাঁপতে থাকে। এই পুরো শহরটা আমার, আর এই জঙ্গলটাও আমার, তাই আমি যখন ইচ্ছা তখন এখানে আসতে পারি। মেহরাবের কণ্ঠ গম্ভীর। আনায়াসা আশেপাশে তাকায়। সূর্য কখন ঢলে পড়েছে, আশপাশটাও বেশ অন্ধকার হয়ে গিয়েছে। মাঝে মধ্যে শিয়ালের আওয়াজও আসছে, যা গা হিম করে দেওয়ার মতো। আজকে আকাশে বড় চাঁদ উঠেছে, যার আবছা আলো ছড়িয়ে পড়ছে পুরো জঙ্গল জুড়ে। আলোটা আবছা হলো, মেহরাবের মুখ বোঝা যাচ্ছে। এই আবছা আলোয় মেহরাবের ফর্সা মুখটা বেশ ভালোই ফুটে উঠেছে। মেহরাবের মায়াবী চোখগুলো দেখলে যে কেউ ঘরের ভেতর চলে যাবে। আর আনায়াসের বেলায় এর ব্যতিক্রম হয়নি। আনায়াসা যেন কিছুক্ষণের জন্য মেহরাবের এই মন কাড়া রূপের মধ্যে হারিয়ে যায়, কিন্তু পর মুহূর্তে তার মস্তিষ্ক তাকে জানান দেয় তাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নয়তো তার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে যাবে। আনায়াসা আর কিছু না ভেবে তাড়াতাড়ি উঠে পড়ে। তবে সে বেমানুন ভুলেই গেছে তার পায়ে আঘাতের কথা। সাথে সাথে আনায়াসা চিৎকার করে ওঠে, কিন্তু সে থামে না। আনায়াসা নিজের আঘাতের কথা ভুলে তার কাটা পা নিয়ে পালাতে শুরু করে। সে ঠিক মতো হাঁটতেও পারছে না, কিন্তু সে নিজের সর্বোচ্চ দিয়ে মেহরাব থেকে পালানোর চেষ্টা করে। কাটা পা নিয়ে চলতে তার খুব কষ্ট হচ্ছে, তবে তার যে এখন হার মানলে চলবে না। আনায়াসাকে পালাতে দেখে গার্ডরা তার পিছু করতে যায়, তবে মেহরাব তাদেরকে আটকিয়ে দেয়। এই দেখে একজন গার্ড জিজ্ঞেস করে, বস, আপনি মেয়েটাকে পালাতে দিলেন কেন? মেহরাব একটা বাঁকা হাসি এসে বলে, পালাতে দাও, পালিয়ে যাবে কত দূর? এই জঙ্গলের রাজা আমি। এই জঙ্গলের প্রতিটা কোণা আমার নখদর্পণে। ও এখানে ওখানে পালাতে থাকবে, কিন্তু কোনো শেষ ঠিকানা পাবে না। আনায়াসা দৌড়তে দৌড়তে একটা জায়গায় এসে পড়ে। তার পক্ষে এবার সত্যি আর সম্ভব না। তার পা যেন এবার অসাড় হয়ে পড়েছে, পায়ে যেন কোনো শক্তি পাচ্ছে না সে। আনায়াসা এবার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে করছে। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমি সত্যি আর পারছি না। আমি নিজেকে ওই রাক্ষসটার হাত থেকে কিভাবে বাঁচাবো? তখনই মেয়েরা পেছন থেকে বলে ওঠে, তো নাটক কি শেষ হয়েছে? আর কত নাটক করবি তুই? খুব তো পালানোর চেষ্টা করলি, কি লাভ হলো? শেষে তো এই রাক্ষসটার কাছে তোকে ধরা দিতে হলো। নিজের পেছনে তো এই মেহরাব জেহেরালকে তুই অনেক ঘোরালি। এবার চল চল, টেপে ধরে বলে সে। মেহরাবের কণ্ঠ শুনে আনায়াসা পেছন ঘুরে তাকায়। আনায়াসা আবার উঠে পালাতে নেবে, এমন সময় মেহরাব তাকে খপ করে ধরে ফেলে। মেহরাব খুব শক্ত করে আনায়াসার বাহু চেপে ধরে। আনায়াসা মনে হচ্ছে যে তার হাতের হাড়গুলো হয়তো ভেঙে যাবে। তুই কি ভেবেছিলি আমার থেকে এই মেহরাব জেহেরালের থেকে পালাতে পারবি? এতই সহজ? তুই যেখানে যাস না কেন, আমি তোকে সেখান থেকেই খুঁজে বের করব। আজকে তুই আমাকে অনেক খাটিয়েছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। চল এবার, অনেক নাটক করেছিস। ঝাঁঝালো কণ্ঠ তার। আনায়াসা ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, তবে সে আর মেহরাবের শক্তির সাথে পেরে ওঠে না। মেহরাবও আর দেরি না করে আনায়াসাকে করে তুলে নেয়। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আমি আপনার সাথে যাব না, আমাকে ছাড়ুন। আপনার মতো মানুষ রূপে জানোয়ারের সাথে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো। ছাড়ুন আমাকে, চিৎকার করতে থাকে আনায়াসা। মেহরাব আনায়াসার দিকে তাকিয়ে বলে, মরে যাওয়ার বুঝি এতই সহজ? আমি তো আগেও বলেছি, আর এখনো বলছি, আমি তোকে এত সহজে মরতে দেবো না। তুই মরে গেলে তো সব শেষ। আপনি মানুষটা একটা জানোয়ার, ছাড়ুন আমাকে। আনায়াসা ছাড় পাওয়ার জন্য মোছামুছি করতে থাকে। মেহরাব শক্ত করে বুকে কিল ঘুষি মারতে থাকে সে। এতে মেহরাবের রাগের পর্দা তরতর করে বাড়ছে, বই কমছে না। তাও সে চুপ করে আছে। সে আনায়াসাকে কোলে করে নিয়ে গাড়ির কাছে নিয়ে যায়। হাওয়ের ওপর একটা কালো মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে। তার পেছনে আছে 4-4টে থার। মেহরাব গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে আনায়াসাকে কোল থেকে জোর করে গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। তারপর নিজে ড্রাইভ সিটে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়। সে খুব জোরে জোরে ড্রাইভ করতে থাকে, যেদিকে নিজের সব রাগ সে ড্রাইভের দিকে মন দিচ্ছে। এত জোরে গাড়ি চালানোর সিট বেল্ট না বাঁধায় আনায়াসা নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আনায়াসার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না মেহরাব। সে এক মনে ড্রাইভ করছে। এত জোরে ড্রাইভ করার ফলে মেহরাব খুব তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছে যায়। বান্দরবানের সোনাঝাড়া ভ্যালির সবচেয়ে উঁচু ডালে মেঘের ওপর দাঁড়িয়ে আছে আলিশান জেহরায়েল ম্যানসন।
কালো কাচ আর সাদা মার্বেলের মিশ্রণে তৈরি ম্যানসনটা দূর থেকে চোখে পড়ে, যেন পাহাড়ের বুক চিরে বসানো কোনো স্নিগ্ধ রাজমুকুট। প্রবেশপথে বিশাল লোহার গেট, যা খোলে শুধুমাত্র মেহরাবের আদেশে। গেটের দুপাশে সশস্ত্র পাহারা, ক্যামেরার লাল আলো অন্ধকারকেও জেগে থাকে। পাথরের রাস্তা সরাসরি উঠে গেছে ম্যানরের সামনে, যেখানে সারি সারি বিলাসবহুল গাড়ি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ম্যানশনের ভেতরটা একদম শান্ত, যেখানে বিরাজ করছে একরাশ নিস্তব্ধতা। বিশাল আকাশে দেয়ালের ওপর ঘন জঙ্গল, কিন্তু সেই জঙ্গলে যেন ওই বাড়ির নিয়ন্ত্রণে বন্দী। এখানে বাতাসও অনুমতি নিয়ে ঢোকে। এই ম্যানশন শুধু থাকার জায়গা না, এটা মেহেরাবের সাম্রাজ্যের ছোট একটা টুকরো বহিঃপ্রকাশ মাত্র। এই ম্যানশন যেন একটা গোলকধাঁধা, যে এখানে একবার ঢুকবে সে হারিয়ে যেতে বাধ্য। রাজকীয় গেট পেরিয়ে মেহেরাবের গাড়ি প্রবেশ করে জেরাইল ম্যানসনে। সকল গার্ড মেহেরাবকে ভেতর থেকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেহেরাবের গাড়ি এসে থামে ম্যানসনের মূল ফটকে। মেহেরাব গাড়ি থেকে বের হয়ে মুখে গাম্ভীর্যের ভাব নিয়ে গাড়ির ওপাশে যায়। গাড়ির দরজা খুলে আনায়াসাকে টেনে হিঁচড়ে বের করে আনে। আমাকে ছাড়ুন, আমি যাবো না, আমার হাতটা ছাড়ুন। কাঁদতে থাকে আনায়াসা। মেহেরাব কিছু বলে না, সে টেনে আনায়াসাকে নিয়ে যেতে থাকে, কিন্তু আনায়াসা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেহেরাব আবার আনায়াসার হাত ধরে টানতে থাকে, কিন্তু এবার আনায়াসা নিচে পড়ে যায়। মেহেরাবের রাগ এখন শক্ত আকাশে উঠে যায়। সে চোয়াল শক্ত করে আনায়াসার দিকে তাকায়, তারপর তাকে পাজা কোলা তুলে গটগট করে ম্যানসের ভেতরে প্রবেশ করে। আনায়াসা রীতিমতো ছটফট করছে, মেহেরাবের কোলের সাথে কিল ঘুষিত আছে। চলতে চলতে হঠাৎ মেহেরাব থেমে যায়। আনায়াসা এখন ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আনায়াসা থেমে যায় কানে ভেসে আসা গুলির শব্দে। আনায়াসা সেদিক ফিরে তাকাতেই দেখতে পায় মেহেরাব একটা গার্ডকে শুট করেছে, আর সেই গার্ডটা মাটিতে লুটিয়ে পড়ে আছে, গলাকাটা মুরগির মতো ছটফট করছে। সবাই তো ভয়ে ততস্থ হয়ে আছে, কেউ তার মাথা তুলে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। মেহেরাবের চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে। এই, কে কোথায় আছিস? এটাকে নিয়ে আমার স্পেশাল রুমে যা, এর খুব ভালো খাতির যত্ন করব আমি, আর আমি না আসা পর্যন্ত যেন এর না মরে, জানিয়ে যা। বলেই মেহেরাব আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরে গিয়ে একদম কর্নারের রুমে ঢুকে পড়ে মেহেরাব। রুমে ঢুকতেই মেহেরাব আনায়াসাকে ছুঁড়ে মারে বেডের ওপর, এমনভাবে আনায়াসাকে বেডের উপর ছুঁড়ে মারে যেন মনে হচ্ছে কোনো ময়লা ডাস্টবিনে ফেলছে। আর আনায়াসা বেডে পড়ে মৃদু চিৎকার করে ওঠে। বেডটা নরম হলেও তার শরীরের কাটা জায়গায় গুলোতে ঘষা লাগে, এগুলো এখন ঠিক হয়নি। হালকা বাতাস লাগলেও জ্বালা করে ওঠে। আর সেখানে মেহেরাব তাকে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে, তাতে পুরোটা আঘাতগুলো বারবার তাজা হয়ে উঠছে। খুব তো উড়ছিলি না এখন ওর? ও উড়বে কিভাবে? এবার তো আমি তোর ওড়ার জন্য ডানাটায় ছেটে ফেলবো। শয়তানি হাসি দিয়ে মেহেরাব আনায়াসার দিকে এগোতে শুরু করে। মেহেরাবকে এগোতে দেখে আনায়াসা পেছনে থাকে। এক পর্যায়ে মেহেরাব আনায়াসার অনেক কাছে চলে আসে। তোর কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর, এবার তোর সাথে সব শেষ করে দেবো আমি, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। মেহেরাব তোর কথা মতন ব্যস্ত, আর আনায়াসা এগো সুরে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে, নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বেড থেকে নেমে একটা ফ্লাওয়ার ব্যাস হাতে তুলে নেয় সে। একদম কাছে আসবেন না আমার, নাহলে আমি আজকে আপনাকে শেষ করে দেবো। মেহেরাব আনায়াসার কথায় হেসে দেয় আর বলে, শেষ দিন আমার হবে নাকি তোর সতীত্বের? মেহেরাবের কথা শুনে আনায়াসা সারা শরীর কেঁপে ওঠে। দাঁড়িয়ে থাকাটাও কষ্ট হচ্ছে তার, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কাটা জায়গাতে খুব ব্যথা করছে আর জ্বালা করছে। আনায়াসা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরাব বেড থেকে উঠে আনায়াসার দিকে এগিয়ে আসে। মেহেরাব আনায়াসার দিকে এতই এগিয়ে আসছে, আনায়াসা ততই পিছিয়ে যাচ্ছে। আনায়াসার কাঁপা কাঁপা গলায় বলে, এগোবেন না, একদম এগোবেন না, মেরে দিব, মেরে দেবো আপনাকে। আগে তো কাঁপাকাঁপি বন্ধ কর, তারপর না হয় আমাকে জানে মারিস। বাঁকা হাসে মেহেরাব। বলতে বলতে মেহেরাব আনায়াসের কাছে চলে আসে। আনায়াসা ফ্লাওয়ার বাসটা দিয়ে মেহেরাবকে আঘাত করতে যাবে, তার আগেই মেহেরাব আনায়াসার হাত ধরে ফেলে। আনায়াসার হাতের কাটা জায়গা খুব জোরে চেপে দেয় মেহেরাব। এতে আনায়াসার হাত থেকে ফ্লাওয়ার বাসটা পড়ে যায়, সাথে সাথে ফ্লাওয়ার বাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আনায়াসা হাতে চাপের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে তার। এবার আনায়াসা চিৎকার করে ওঠে, কেমন লাগছে আনা? আর একটু চেপে ধরবো নাকি? বাঁকা হাসে মেহেরাব। আনায়াসা ছলছল চোখে মেহেরাবের দিকে তাকায়, বলে,
আমাকে প্লিজ ছেড়ে দিন। কেন আমার সাথে এমন করছেন? আমার খুব কষ্ট হচ্ছে। আনাসা করুণ স্বরে বলে, আমি তো চাই যে তুই কষ্ট পা। এতটা কষ্ট পা তুই যতটা কষ্ট ছোট থেকে আমি সহ্য করে এসেছি। আমার কষ্টের কাছে তোর কষ্ট কিছুই না। তোর খুব কাছের একটা মানুষ আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। একটা কথা আছে না, পাপ পাপকেও ছাড়ে না। পাপ করেছে একজন, কিন্তু শাস্তি পাবি তুই। কারণ তোর কষ্টগুলোই তো তার কাছে বেশি হৃদয় বিদারক হবে, তাই না? একটা মায়ের কাছে তার সন্তানের কষ্টটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়। চোয়াল শক্ত করে চেপে কথাগুলো বলে মেয়েরাব। মেয়েরাবের হাত চেপে ধরায় আনাসার হাত দিয়ে আবারও রক্ত ঝরে পড়তে থাকে। মেয়েরাব এবার আনাসাকে টেনে বেডের উপর ফেলে দেয় আর দেরি না করে আনাসার উপর উঠে পড়ে। মেহেরাব আনায়াসের হাত দুটো বেদের সাথে পিন করে দেয়। আনায়াসা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, হাত পা ছুড়ছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সে যতই ছাড়া পাওয়ার চেষ্টা করছে, মেহেরাব তাকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। মেহেরাব এক হাত দিয়ে আনায়াসার 2 হাত চেপে ধরছে আর অন্য হাত দিয়ে আনায়াসার মুখে স্লাইড করছে। আনায়াসার শরীর থেকে খুব মিষ্টি একটা স্মেল আসছে, যেটা মেহেরাবকে আনায়াসার প্রতি আরো আসক্ত করে তুলছে। মেহেরাব মাতাল কণ্ঠে বলতে থাকে, আনা, তুই তো পুরোই স্লো হোয়াইট, এত সুন্দর হবে বলি। তবে কি বলতো, তোর এই রূপ দিয়ে না তুই আমাকে এই পাষাণ হৃদয়টাকে গলাতে পারবি? কিন্তু আমি চাই তোর এই রূপ শুধু আমার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, কারণ তুই এখন আমার জিনিস। আর আমি চাই না কেউ আমার জিনিস দেখুক। বাইরের কেউ যদি তোর এই রূপ দেখতে পায়, তাহলে তাকে তো শেষ করবই, সাথে তোকেও উচিত শিক্ষা দেব। মীরাব এতক্ষণ আনায়াসাকে ঠিক সেইভাবে খেয়াল করেনি, তবে সে এখন আনায়াসাকে খুব গভীরভাবে খেয়াল করছে। আনায়াসাকে দেখে মেহেরাবের যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। হালকা বাদামি বর্ণের চোখের মণিগুলো তার এই ফর্সা মুখের সাথে খুব মানিয়েছে। চোখের ওই কালো ঘন পাপড়িগুলো তার চোখ দুইটাকে আরো মায়াবী করে তুলেছে। আনায়াসার ওই মায়াবী চোখ জোড়া এখন জলে টইটুম্বুর। কিছু কিছু জায়গা লাল হয়ে আছে অতিরিক্ত কান্নার ফলে। আনায়াসার চিকন ঠোঁটজোড়া দেখে মেহেরাব যেন আরো বেসামাল হয়ে ওঠে। মেহেরাব নিজেকে অনেক আটকানোর চেষ্টা করে, তবে আনায়াসার রক্ত জবার ন্যায় ঠোঁটজোড়া যেন তাকে কাছে ডাকছে। সে বেশি কিছু না ভেবে আবার আনায়াসার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। মেহেরাব নিজের তামাটে ঠোঁট দিয়ে আনায়াসার গোলাপের পাপড়ির ন্যায় কোমল ঠোঁটজোড়া চুষে নিতে থাকে। একসময় মেহেরাব খুব রুডলি আনায়াসার ঠোঁটজোড়া কামড়াতে লাগলো, যার জন্য আনায়াসার ঠোঁট কেটে যায় আর রক্ত পড়তে শুরু করে। এতে যেন মেহেরাব আরো কন্ট্রোললেস হয়ে পড়ে। আনায়াসা কান্না করতে থাকলেও সে ছাড়া পাওয়ার জন্য আনায়াসা অনেক কষ্টে মেহেরাব থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নেয়। মেহেরাব তার ঠোঁট চেপে ধরায় ঠিকভাবে শ্বাসও নিতে পারছে না। আনায়াসা বারবার মেহেরাবকে নিজের কাছে ধাক্কা দিচ্ছে, তবে তার এই রোগা শরীর নিয়ে কি আর এরকম বলিষ্ঠ দেহের অধিকারত্ব থেকে দূর করা যায়? আনায়াসা বৃথা চেষ্টা করছে মেহেরাবকে তার উপর থেকে সরানোর, তবে সে মেহেরাবকে এক চুলও নড়াতে পারছে না। মেহেরাব আস্তে আস্তে আনায়াসার ওপর আরো রূঢ় হতে থাকে। আনায়াসা এগুলো সহ্য করতে পারছিল না। নিজের চোখের সামনে তার সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তবে সে কিছুই আটকাতে পারছে না। আনায়াসা শেষে আর না নিতে পেরে জ্ঞান হারায়। আনায়াসা জ্ঞান হারিয়ে প্রায় 3 ঘন্টা হতে চলল, তবে মেহেরাব এখনো তার শরীর পশুর মতো খুবলে খাচ্ছে। আনায়াসার সারা শরীরে আঁচড়ের দাগ, যেখানে দিয়ে রক্ত পড়ছে। একে তো আগে আঘাত, এগুলো এখনো ঠিক হয়নি, তার উপর মেহেরাবের শারীরিক এসব নির্যাতনের ওপর অত্যাচারিত চালিত হচ্ছে। শরীরের ক্ষতগুলো আরো তাজা হয়ে ওঠে। পুরো বেডে এখন ছিটে ছিটে রক্তে ভিজে গিয়েছে। মেয়েরা এবার হুঁশ হয়। সে আনায়াসাকে ছেড়ে দেয়, ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তার ভেতরে যেন কোনো অনুশোচনাই নেই যে সে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, কারণ সে তো এখন প্রতিশোধের নেশায় অন্ধ। সে তো খালি অপেক্ষায় আছে কবে সে নওরিন খানকে আনায়াসার কষ্টগুলো দেখতে পারবে আর নওরিন খানকে নিজের চোখের সামনে তার প্রাণপ্রিয় মেয়ের জন্য ছটফট করতে দেখবে। আনায়াসা নির্জীব হয়ে বেডের ওপরই পড়ে রইল, চোখ বন্ধ থাকলেও তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। মেহেরাব ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আনায়াসা এখনো কোনো জ্ঞান নেই। মেহেরাব আনায়াসার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু আনায়াসার কোনো হেলদোল নেই। মেহেরাব আনায়াসার গাল হালকা করে চাপতে মারে, কিন্তু আনায়াসা থেকে কোনো রেসপন্স পায় না। মেহেরাব আনায়াসার মুখ বেশ কয়েকবার পানির ছিটা দেয়, তাও কোনো লাভ হয় না।
এবার মেহরাব আনায়াসার পালস রেট চেক করে, যেটা খুব ধীরে ধীরে চলছে। মেহরাব দেরি না করে ডক্টরকে কল করে। কিছু মেয়ের এসে আনায়াসাকেই ক্লিন করে দেয়। ডক্টর এসে আনায়াসাকে দেখে ভয় পেয়ে যায়। তিনি আনায়াসাকে চেক করে অনেক ভয় পেয়ে বলেন, স্যার, ম্যামের অবস্থা ভালো লাগছে না। ওনাকে এখনই হসপিটালে নিয়ে গেলে ভালো হয়। ওনার অবস্থা ক্রিটিক্যাল লাগছে আমার কাছে। না, ওকে হাসপাতালে নেওয়া যাবে না। যা যা দরকার হয় এখানেই নিয়ে আসবেন, করবেন, কিন্তু ওকে হাসপাতালে নেওয়া যাবে না। আপনার যা যা লাগবে লিখে মেয়ের হাতে দিয়ে দিন, আমার লোকরা গিয়ে নিয়ে আসবে। কিন্তু স্যার, একটু বুঝুন, এখানে সবকিছু আনা তো সম্ভব না। আর ওনার অবস্থা ভালো মনে হচ্ছে না, হার্টবিট খুবই স্লো। এমন একটা অবস্থায় বাড়িতে রাখলে ম্যামের ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। মেয়েরা কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমি ওকে এখানে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। বলে মেহরাব আয়েশাকে কাছে গিয়ে তাকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে রুম ত্যাগ করে। মেহরাবের পিছু পিছু ডক্টরও বের হয়। আয়েশাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। 10 মিনিট হয়েছে। তখনই ভেতর থেকে একজন ডক্টর বের হয়ে এসে বলে, স্যার। মেহরাব ফোন থেকে মুখটা সরিয়ে ডক্টরের দিকে তাকিয়ে বলে, যা বলা তাড়াতাড়ি বলুন। মেহরাবের কণ্ঠ গম্ভীর। স্যার, আমাদের এমার্জেন্সি ব্লাড লাগবে, ভয় পেয়ে বলে ডাক্তার। হ্যাঁ, তো আমাকে কেন বলছেন? দিন ওকে ব্লাড। আসলে স্যার, ওনার ব্লাড গ্রুপ খুব রেয়ার, আর এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ গ্রুপের রক্ত নেই। কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে ডক্টর। নেই মানে কি? মেহরাব উচ্চস্বরে বলে, ও নেগেটিভ ব্লাড গ্রুপ ম্যামের, আর এই ব্লাড গ্রুপটা প্রায় সময় পাওয়া যায় না, আর এই রাতের বেলা তো আরোই পাওয়া যাবে না। ভয়ে ভয়ে কথাটা বলে ডাক্তার। মেহরাব আনায়াসার ব্লাড গ্রুপ ও নেগেটিভ জানার পর কিছুটা চমকে যায়। ডক্টরের কথায় সে ভাবনা জগৎ থেকে বেরিয়ে হয়ে আসে। তাড়াতাড়ি কিছু করা না গেলে ম্যামকে বাঁচানো সম্ভব হবে না স্যার। মেয়েরাব কিছু না ভেবে জল শক্ত করে বলে, আমারও একই ব্লাড গ্রুপ, আমারটাই নিয়ে নিন, কিন্তু ওকে আমার জীবিত চাই, কথাটা যেন মাথায় থাকে। বলে মেয়েরাব ব্লাড দিতে যাবে, এমন সময় একজন নার্স এসে বলে, ম্যামের ব্লাডের ব্যবস্থা কি হয়েছে? কিন্তু কিন্তু কি, ম্যামের হার্টবিট পাওয়া যাচ্ছে না, থেকে থেকে হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। সে কি, তাড়াতাড়ি চলো। বলেই ডক্টর আর নার্স ভেতরে চলে যায়। ডক্টররা অনেক চেষ্টা করছে আনাইসার হার্টবিট পাওয়ার, কিন্তু একেবারে হার্টবিট আসছে না, একেবারে চলে যাচ্ছে না। এমনিতে আনাইসার ফুসফুসে একটু সমস্যা আছে, যার ফলে তার সমস্যা হচ্ছে যখন কোনো কিছু হচ্ছে না, তখন আনাইসাকে ইলেকট্রিক শক দেওয়া হলেও বেশ কয়েকবার ইলেকট্রিক শক দেওয়ার পর আনাইসার হার্টবিট ঠিকমতো পাওয়া যায়। আনাইসাকে এখন কেবিনে দেওয়া হয়েছে, তবে তার এখনো জ্ঞান নেই। মেহরাব সে রাত থেকে এখানেই আছে। তার গার্ডরাও হসপিটালের বাইরে আছে। বসে থাকতে থাকে মেহরাবের চোখ দুটো একটু লেগে গিয়েছিল, কিন্তু হঠাৎ তীব্র মাথা ব্যথায় তার ঘুম ভেঙে যায়। মেহরাব 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। মেহরাবের মাথা চেপে ধরতে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতে মেহরাব একটা নার্সের সাথে ধাক্কা খায়। ফলে নার্সের হাত থেকে জিনিসপত্রগুলো পড়ে যায়। নার্সরা তো ভয়ে কাঁপতে থাকে। সরি স্যার, আমি খেয়াল করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। নার্স নিজের মতো কথা বলেই যাচ্ছে, কিন্তু মেহরাব তার কথা শোনার অবস্থায় নেই। সে তীব্র মাথা ব্যথার জন্য চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে। নার্সের সামনে হঠাৎ করে মেহরাব মেঝেতে লুটিয়ে পড়ে। নার্সটি বেশ অবাক হয়ে যায় মেহরাবকে এইভাবে মেঝেতে লুটতে পড়তে দেখে। সে তাড়াতাড়ি করে ওয়ার্ড বয়দের ডেকে নিয়ে আসে, এনে মেহরাবের কাছে কেবিনে নিয়ে যায়। এরপর ডাক্তার নাবিল নওসাদকে ডেকে নিয়ে আসা হয়। মেহরাব ধীরে ধীরে চোখ খোলে। চোখ খুলতেই সামনে মিস্টার নাবিল ওয়াসাদকে দেখতে পায়। মেহরাব উঠে বসে। মিস্টার নাবিল বলেন, মেহরাব, তুমি ঠিক আছো তো? মেহরাব মাথাটা ধরে বলে, হ্যাঁ আঙ্কেল। হঠাৎ করে মাথাটা পর্যন্ত ব্যথা করছিল, আর চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। তোমাকে তো আমি স্টেট নিতে বারণ করেছিলাম ছোট থেকেই, তো তোমার এই প্রবলেমটা আছে। নিজের শরীরের উপর টর্চার করো না, এবং এগুলো সব বন্ধ করো। এভাবে চলতে থাকলে কিন্তু ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে তোমার। মেহরাব মিস্টার নাবিলের কথা শুনে তাচ্ছিল্য হেসে বলে, কি বা হবে, বড়জোর মৃত্যু। মেহরাব বলেই একটা মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসে মেহরাবের কাছে, আর তাকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় মেহরাব কিছুটা হতভম্ব হয়ে যায়। মেয়েটা মেহরাবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মেহরাব, তুমি এমন কেন বলো তো? একদমই নিজের খেয়াল রাখো না, এতটা বেখেয়ালি কেন তুমি? মেহরাব বেশ অস্বস্তি হচ্ছে তাকে এইভাবে জড়িয়ে ধরায়। মেহরাব নিজের গলা থেকে মেয়েটার হাত সরিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বলে, উফ,
ফাইজা, যখন তখন এভাবে জড়িয়ে ধরো না। আমার একদমই এসব পছন্দ নয়। এরপর থেকে আমার থেকে দূরে থাকবে। কতবার বারণ করেছি তোমার যে আমার কাছে আসবে না? তাও কেন এমন করো? শোনো না কেন আমার কথা? মেহরাবের কণ্ঠ কঠিন। মেহরাব এমন কঠিন স্বরের কথা বলায় ফাইজার চোখে পানি চলে আসে, যেটা মিস্টার নাবিলের চোখ এড়ায় না। মিস্টার নাবিল চোখ শক্ত করে ফাইজাকে বলে, ফাইজা, দেখছো না এখানে আমি আছি? যাও, চলে যাও এখনই। ড্যাড, তুমি আমার সাথে এমন করে কথা কেন বলছো? ফাইজা করুণ স্বরে বলে। বেশি কথা না বলে বের হও এখান থেকে। মেহরাব তিক্ত স্বরে বলে। মেহরাব কি বলছে শুনতে পাচ্ছ না? যাও এখান থেকে। কিন্তু ড্যাড। ফাইজা, প্লিজ যাও এখান থেকে, ভালো লাগছে না কথা বলতে। মেহরাব রীতিমতো বিরক্ত হয়েছে ফাইজার উপস্থিতিতে। ফাইজা নিজের বাবার দিকে তাকায়। মিস্টার নাবিলের চোখের ইশারায় ফাইজাকে কেবিন থেকে বের হতে বলে। ফাইজাও আর দেরি করে না, নিজের চোখের পানি মুছে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হওয়ার আগে একবার মেহরাবের দিকে তাকায়। মেহরাবের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। ফাইজার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। মিস্টার নাবিল এবার মেহরাবের উদ্দেশ্যে বলে, মেহরাব, কিছু মনে করো না। আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসে তো, তাই এমন করে ফেলছে। ও আমাকে ভালোবাসলে কি হবে? আমি তো ওকে একদমই ভালোবাসি না। আমি কতবার বলেছি তো। আর ওর এরকম হুটহাট এসে আমাকে জড়িয়ে ধরা আমার একদমই পছন্দ না। আপনি দয়া করে ওকে একটু বারণ করবেন। মেহরাবের কথায় মিস্টার নাবিল একটু চটে যান, কিন্তু মুখে যেন প্রকাশ করেন না বিষয়টা। ঘুরিয়ে বলে, আচ্ছা বাদ দাও। মেহরাব, বলছিলাম যে ওই মেয়েটাকে, মানে একটা মেয়েকে নাকি তুমি হসপিটালে নিয়ে এসেছো। কি হয় তোমার? মেহরাব এতক্ষণে আয়েশার কথা মনে পড়ে। সে বেড থেকে নেমে কেবিনের দিকে যেতে যাবে, এমন সময় মিস্টার নাবিল বলে ওঠেন, বলে না তো মেয়েটাকে। মেহরাব চল শক্ত করে বলে, একটা বেশ্যা মেয়ে। বলেই মেহরাব কেবিন থেকে বের হয়ে যায়। মেহরাবের কথা শুনে মিস্টার নাবিল বেশ অবাক হয়ে যায়। মিস্টার নাবিল সাওয়াত শেরিয়ান জিরাইল, মানে মেহরাবের বাবা, ছোটবেলার বন্ধু। ওনার দুই সন্তান, বড় ছেলে ফারদিন নওশাদ আর ছোট মেয়ে ফায়জা নওশাদ। ফায়জা নওশাদকে দুদিন এ দুনিয়া আলো করে দেখতে দিয়ে মিস্টার নওশাদ স্ত্রী হাবিবা নওশাদ দুনিয়া ত্যাগ করেন। ফারদিন আর মেহরাব ছোট থেকে খুব ভালো বন্ধু। ছোট থেকে তারা একসাথে বড় হয়েছে। মেহরাব আনায়সার কেবিনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আনায়সার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। চারপাশটা কেমন যেন নিস্তব্ধতা ঘিরে আছে। শুধু মেশিনের টিপ টিপ শব্দই ভেসে আসছে মেহরাবের কানে। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখনো বেঘোরে ঘুমাচ্ছে আনাইসা। আনাইসার মুখখানা বেশ শুকনো লাগছে। মনে হচ্ছে কত রাত ঠিকমতো ঘুমায়নি সে। মেহরাব আনাইসার কাছে যায়। আনাইসা ঘুমাচ্ছে ঠিকই, কিন্তু তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হয়তো সেই কালো রাতের ঘটনাগুলো সে স্বপ্নে দেখছে। মেহরাব আনাইসার চোখ দুইটা মুছিয়ে দেয়। মেহরাব বুঝতে পারে আনাইসার জ্বর উঠেছে, গাটা বেশ গরম আছে। কেবিনে থাকা নার্সদের উদ্দেশ্যে মেহরাব বলে, ডক্টর কোথায়? ওকে আমি নিয়ে যাব। তাড়াতাড়ি ডক্টরকে ডাকুন। নার্সও মেহরাবের কথা শুনে অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেই তো আয়সাকে কেবিনে দেওয়া হলো, আর এখনই মেহরাব তাকে নিয়ে যেতে চাইছে। তার উপর আবার মেয়েটার বেশ জ্বরও উঠেছে। কিন্তু নার্স মেহরাবের মুখের উপর কিছুই বলে না। মেহরাবের রাগ সম্পর্কে কিছুটা আন্দাজও তার আছে। নার্স বলে, স্যার, আমি ডক্টরকে ডেকে আনছি, আপনি ওনাকে জিজ্ঞেস করে নিন। বলে নার্সটি এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কেবিন ত্যাগ করে চলে যায়। কিছুক্ষণ পরে একজন ফিমেল ডক্টর কেবিনে প্রবেশ করে। স্যার, ওর জ্ঞান কখন ফিরবে? মেহরাব গম্ভীর স্বরে বলে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো, ঘন্টাখানেক লাগতে পারে জ্ঞান ফিরতে। এখন কি অবস্থা? আসলে স্যার, ওনার বয়সটা কম, আর এই কম বয়সের চাপ উনি নিতে পারেননি। উনি এরকম ট্রমার মধ্যে আছেন, যার জন্য বেশ জ্বর উঠেছে। আর তাছাড়া ওনার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে। তাই আর কি বলছিলাম যে ওনার কালকে নিয়ে গেলে ভালো হতো। আমরা ওনাকে আজকের দিনটা অবজারভেশনে রাখতে চাই। ডাক্তারটি ভয়ে ভয়ে বলে, তার কোনো দরকার নেই, ওকে আমি এখন নিয়ে যেতে চাই। আর যদি বাকি কোনো ট্রিটমেন্ট থাকে সেগুলো বাড়িতে গিয়ে করবেন। মেহরাব রাশভারী কণ্ঠে শুধালো। বলেই মেহরাব আনাইসার বেডের কাছে গিয়ে ডক্টরের দিকে তাকিয়ে বলে, এগুলো সব খুলে দিন। ডক্টররা আর দেরি না করে আনাইসার মুখ থেকে অক্সিজেন মাস্ক হাতের ক্যানেলা খুলে দেয়। মেহরাবের মুখের ওপর তাদের কারোরই কথা বলার ক্ষমতা নেই। মেহরাব আর দেরি করে না, আনাইসাকে পাজাকোলা তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে চলে যায়। ধরনীর বুকে নেমেছে আরও একটি রাত।
পুরো মেহরাব ম্যানর্স কালো অন্ধকারে ডুবে আছে। চারপাশের পরিবেশ অদ্ভুত এক গুমট ভাব। বাতাসও যেন ভারী হয়ে গেছে। চলাচল করতে কষ্ট হচ্ছে তার। মেহরাব কাগজে হেলান দিয়ে বসে আছে। সামনের সেন্টার টেবিলে সাজানো আছে বাহারি নাহারি নামের মদের বোতল। দেখে মনে হচ্ছে এ কোনো মদের দোকান। একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে মেহরাব। সাথে তো সিগারেট আছে। একটা গ্লাস শেষ হতে না হতে আরেকটা গ্লাস ঢালছে। পুরো রুমে এখনো শুধু সিগারেটের বিষাক্ত ধোঁয়া আর অ্যালকোহলের গন্ধে মাখামাখি। এত বিদঘুটে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ ২ মিনিটও টিকতে পারবে না। কিন্তু মেহরাব সে তো স্বাভাবিক নয়। তাই হয়তো ঘন্টার পর ঘন্টা এভাবেই কাটিয়ে দিতে পারছে। এটাই তার জীবনের অংশ। বছরের পর বছর এভাবেই তো জীবনটা কাটাচ্ছে সে। ধরনীর বুকে অন্ধকার নামার সাথে সাথে জীবনের অন্ধকার নেমে আসে। বছরের পর বছর মেহরাব ডুবে আছে এই মিক্স কালো অন্ধকারে। আর এই অন্ধকারের গভীরতা এতটাই যে কোনো আলো সেখানে পৌঁছাতে পারে না। এক হাতে অ্যালকোহলের গ্লাস আর অন্য হাতে সিগারেট নিয়ে একবার গ্লাসে চুমুক দিচ্ছে আর একবার বুক ভরে সিগারেটের বিষাক্ত ধোঁয়া টানছে নিজের ভেতর। সাথে স্মরণ করছে তার সেই ভয়ঙ্কর অতীত। মেহরাবের অতীতটা এতটাই ভয়ঙ্কর যে মৃত্যুর আগ পর্যন্ত তা বলা তার পক্ষে সম্ভব হবে না। হঠাৎ সকল নীরবতা ভেঙে টোকা পড়ে দরজায়। মেহরাব জড়ানো কণ্ঠে বলে, কে? স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। ওকে, যাও। মেহরাবের কথা শুনে মেয়ে চলে যায়। মেহরাব আরো এক গ্লাস অ্যালকোহল রেডি করে খেয়ে নেয়। এরপর একটা সিগারেট ধরিয়ে আনায়সার যে রুমে আছে সেই রুমের দিকে পা বাড়ায়। আনায়সার জ্বরটা এখনো আছে, তবে সেরকম একটা নেই বললেই চলে। তবে শরীরের প্রতিটা কোণার ব্যথাটা ঠিকই আছে। আর থাকবে বা না কেন? এই ব্যথা কমানোর জন্য মেহরাব তো তাকে কোনো ওষুধই খেতে দিয়েছে না। মেহরাব তো চায় আনায়সার ব্যথা ছটফট করতে থাকুক, সে কষ্ট পাক। আর কষ্টগুলো যে মেহরাবের সে প্রশান্তি দেয়। আনায়সা চুপচাপ অপর দিয়ে পিঠ করে শুয়ে আছে। তার চোখে মুখে গড়িয়ে পড়ছে নোনা জল। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। হঠাৎ তার ঘাড়ে জ্বালা করতে শুরু করে। মনে হচ্ছে কেউ জ্বলন্ত কিছু একটা ঘাড়ে চেপে ধরেছে। সিগারেটের একটা বিদঘুটে গন্ধ ভেসে আসে আনায়সার নাকে। সাথে সাথে কাশি দিয়ে উঠে সে। আনায়সা আর শুয়ে থাকতে পারছে না, ধরফরে উঠে বসে আর নাক চেপে ধরে। আনায়সা উঠে বসতেই দেখতে পায় মেহরাব তার দিকে নিঃস্বার্থময় নয়নে তাকিয়ে আছে। মেহরাবের চোখ দুটো লাল বর্ণের হয়ে আছে। অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার ফলে এমন হয়েছে বোধহয়। মেহরাব সিগারেটের ধোঁয়া টেনে আনায়সার মুখের কাছে নিয়ে ছড়িয়ে দেয়। একে তো অ্যালকোহলে একটা কড়া গন্ধ, সাথে আনায়সার নাকে যায়, অন্য তার পেটে নাড়িভুড়ি পাকিয়ে বমি চলে আসে। কিন্তু সে অনেক কষ্টে সেটা চেপে রাখে। তার উপর মেহরাবে তার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়েছে। এবার আর আনায়সা সহ্য করতে না পেরে মেহরাবের গায়ে বমি করে দেয়। আনায়সা গায়ে বমি করে দেওয়ার মেজাজটা একদম বিগড়ে যায় মেহরাবের। মেহরাব আনায়সার হাত ধরে বেড থেকে নামিয়ে তাকে একটা চড় বসিয়ে দেয়। এত জোরে চড় মারে যে আনায়সা ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করে। সাথে সাথে ওর মাথাটাও কেমন চক্কর দিয়ে ওঠে। তাল সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। এই ছোট লোক, কি করে তুই এটা? তোর কোনো কমন সেন্স নেই নাকি? গায়ে কেউ বমি করে? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কমন সেন্স কোথাকার থাকবে? ছিলিস তো পতিতালয়ে। পতিতাদের আবার কোনো কমন সেন্স থাকে নাকি? বেশ্যামি কোথাকার। এত ড্রিঙ্ক করার পরও মেহরাব সেন্সে ছিল, কারণ সে প্রতিদিন এরকম ড্রিঙ্ক করে থাকে। মেহরাবের কথাগুলো শুনে আনায়সার গলা ক্রমশ ভারী হয়ে আসে। ইতোমধ্যেই অক্ষি যুগলে ভিড় জমিয়েছে জলরাশিরা। মেহরাব আনায়সাকে একটা লাথি মেরে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব বের হতে যেতে আনায়সা ওয়াশরুমে চলে যায় নিজেকে পরিষ্কার করতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে আনায়সা আর নিজের কান্না ধরে রাখতে পারে না। সে আবারও ডুকরে কেঁদে ওঠে। মেহরাব তাকে খালি সেই তকমাগুলোই দিচ্ছে যেগুলো আদতে তার সাথে যায় না। উনি আমাকে কেন বারবার বেশ্যা বলছে? আমি তো অমন না। আনায়সা কাঁদতে থাকে। কিন্তু ততক্ষণে আনায়সার চোখের পানি নিয়ে তাচ্ছিল্য হেসে বলে, না, উনি তো ঠিকই বলেছেন। আমি তো বেশ্যাই। কাল অবধিও আমার এই দেহখানা পবিত্র ছিল, কিন্তু আজকে আজকে আমার শরীরের প্রতিটা কোণা অপবিত্র চিহ্ন লেগেছে, যেগুলো হয়তো সারা জীবনে আমার শরীরে থাকবে, কিন্তু মনে থেকে যাবে। কিভাবে আমি মুক্তি পাবো এই অভিশপ্ত জীবন থেকে? কিভাবে? বলে আবারও কাঁদতে লাগলো আনায়সা। সে বেডের একপাশে নিচে বসে হাঁটু গেয়ে মুখ গুজে কাঁদতে থাকে। তার নিজের বলতে তো আর কিছুই রইল না এখন। সবকিছু হারিয়ে এখন সে নিঃস্ব হয়ে গিয়েছে। এত কষ্ট করলো নিজেকে বাঁচানোর, কিন্তু ফল শূন্যই। কিভাবে সে এই শরীর নিয়ে বাঁচবে? আল্লাহ, আমার মৃত্যুকে তুমি লেখোনি?
কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? এক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আরেক জাহান্নামে কেন দিলে? কবে মুক্তি পাবো আমি এই অভিশাপ থেকে? আর কত পরীক্ষা নেবে তুমি আমার, আর কত? কি পাপ করেছি আমি যে এভাবে আমাকে শাস্তি দিচ্ছ? তোর মুক্তি নেই অভিশাপ জীবন থেকে। তোর বাবা-মাই তোকে ঠেলে দিয়েছে এই জীবনের দিকে। তোর বাবা-মায়ের করা পাপ এখন তুই শাস্তি ভোগ করবি। মেহরাবের এমন হিংস্র কণ্ঠ শুনে আনায়াসা মুখ তুলে তাকায়। মেহরাবের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। মেহরাবকে দেখে আনায়াসার ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। আনায়াসা কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে এভাবে মেরে ফেলেছেন না কেন? এভাবে বাঁচিয়ে রেখে কি হবে? শেষ করে দিন না। আমি আর সহ্য করতে পারছি না। সহ্য তো তোকে করতেই হবে। এতটুকুতে হাঁপিয়ে যাচ্ছিস? আমার সাথে, আমার পরিবারের সাথে যা হয়েছে সেটা যদি তোর সাথে হতো তাহলে তো কবেই মরে যেতিস। তোর বাবা, তোর মা আমার সাথে যেই অন্যায় করেছে তার ফল তো তোকে ভোগ করতেই হবে। তোর বাবা কোনো জানোয়ারের থেকে কম কিছু ছিল না। আর তোর মা, সে তো একটা বেশ্যা। স্বামী থাকতেও দিনে দুপুরে পরপুরুষের সাথে রাত কাটায়। তার ফলই তো তুই। মেহরাবের কণ্ঠ হিংস্র। কথা শোনা মাত্রই আনায়েশার গা ঘিন ঘিন করে ওঠে। কারণ কোনো সন্তানই নিজের মা বাবার ব্যাপারে এমন কথা সহ্য করতে পারবে না। আনায়েশা দৃঢ় কণ্ঠে বলে, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, আমি কোনোদিনও নিজের মা বাবাকে দেখিনি, কিন্তু তারা বলে আপনি এভাবে তাদেরকে বলতে পারেন না। মীরা আনায়েশার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। সে নিজের হাসি থামিয়ে হিংস্র কণ্ঠে বলে, তুই শুনেই এমন করছিস, আর আমি তো তোর বাবা মায়ের আসল রূপ নিজের চোখে দেখেছি। তাহলে বোঝ আমি কিভাবে ঠিক আছি। আপনি মিথ্যা বলছেন, এমনটা হতেই পারে না। মীরা আনায়াসের কাছে গিয়ে তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, এই মেহেরাব যে রায়েল কখনো মিথ্যা বলে না। তোর সাহস হয় কিভাবে যে তুই আমাকে মিথ্যাবাদী বলিস? মেহেরাব এতটা শক্ত করে চোয়াল চেপে ধরে যে আনায়াসার মনে হচ্ছে তার চোয়ালের হাড় বুঝি এক্ষুনি ভেঙে যাবে। আনায়াসার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। পানিতে মেহেরাবের হাত ভিজে যাচ্ছে। এই চোখের পানিগুলো জমিয়ে রাখ। এখনো সামনে আর কত কিছু অপেক্ষা করছে তোর জন্য। যেভাবে তোর মা বাবা আমার আপুকে তিলে তিলে শেষ করেছে, ঠিক সেইভাবে আমি তোকেও শেষ করব। না না, ঠিক সেইভাবে না, এর থেকেও নিকৃষ্টভাবে তোকে আঘাত করব। তুই ছটফট করবি ছাড়া পাওয়ার জন্য, কিন্তু এই মেহেরাব জেহরাইল তোকে ছাড়বে না। দাঁত দাঁত চেপে কথাগুলো বলে আনায়াসাকে ছেড়ে দেয় মেহেরাব। ছাড়া পাওয়ার সাথে সাথে আনায়াসা বেডের এক কোণে নিচে গিয়ে বসে পড়ে। এখন মেহেরাবকে তার খুব ভয় লাগছে। মেহেরাব তাকে এত সহজ মৃত্যু কখনোই দেবে না। তাকে ধীরে ধীরে শেষ করবে মেহেরাব। ভয় পেয়ে কোনো লাভ হবে না। চল, এবার নিজের কাজ শুরু কর। বাঁকা হাসে মেহেরাব। আনায়াসা ভয়ে রীতিমতো কাঁপছে। কালকে রাতে তার সাথে মেহেরাব যা যা করেছে সবকিছু যেন এখনো স্পষ্ট তার চোখের সামনে ভাসছে। কাল রাতে যা হয়েছে সেটা তো জাস্ট একটা ডেমো ছিল। আজকে তো তোকে এর থেকেও বেশি কষ্ট দেব আমি। মেহেরাবের কথায় আনায়াসার হৃৎপিণ্ড বের হয়ে যায় উপক্রম। আনায়াসা নিজেকে আরো গুটিয়ে নেয়। ভয়ে গুটিয়ে যাচ্ছিস কেন? কাছে আয়। তোকে তো নিয়ে এসেছি আমার তৃষ্ণা মেটানোর জন্য। ঠিক যেইভাবে তোর বাবা মা আমার আপুকে দিয়ে নিজের তৃষ্ণা মেটাতো, তুইও ঠিক সেভাবে আমার তৃষ্ণা মেটাবি। তুই আমার বিষাক্ত তৃষ্ণা। বাঁকা হাসে মেহেরাব। না, কাছে আসবে না প্লিজ। আমাকে এভাবে শেষ করে দেবেন না। ভয়ে কাঁপতে কাঁপতে আনায়াসা কথাগুলো বলে। শেষ হবার কি বা বাকি আছে তোর? সবই তো শেষ হয়ে গিয়েছে কাল রাতেই। বলতে বলতে মেহেরাব আনায়াসার একদম কাছে চলে আসে। মেহেরাব আর আনায়াসার মাঝে এখন এক চুল পরিমাণও ফাঁক নেই। মেহেরাব হুট করে আনায়াসাকে কোলে তুলে নেয় আর বেডের দিকে এগোতে থাকে। আনায়াসা ছটফট করছে। আনায়াসাকে এভাবে ছটফট করে থেকে মেহেরাব বলে, কি লাভ এভাবে ছটফট করে? তুই তো আমার থেকে বাঁচতে পারবি না। মৃত্যুর আগে পর্যন্ত তোকে এই মরণ যন্ত্রণা সহ্য করতে হবে। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি হাত জোড় করছি আপনার সামনে। আনায়াসা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু মেহেরাব আনায়াসাকে ছাড়ে না। তার কোনো কথাই শোনে না। সে আনায়াসাকে পেটে ফেলে দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে থাকে। আর আনায়াসা চিৎকার করতে থাকে। কিন্তু তার এই চিৎকার মেহেরাবের কান অব্দি পৌঁছায় না। কারণ মেহেরাব তো মেতেছে প্রতিশোধের খেলায়। নাভিদ, ছেড়ে দে আমাকে। আর কতদিন আমাকে এইভাবে বন্দি করে রাখবি? ছেড়ে দে। চিৎকার করে নওরিন। আরে নওরিন, ছেড়ে দেওয়ার জন্য তো আর আটকে রাখিনি। আর ছেড়ে দিলে যাবি বা কোথায়? বাইরে তোর জন্য মৃত্যু অপেক্ষা করছে।
এছাড়াও এখানে সবেমাত্র প্রতিশোধের খেলা শুরু। এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দিলে কি করে হবে? কতগুলো বলে নাদিন। তুই আমাকে ছেড়ে দে। আমি তোর মেয়ের কাছে যাব। তুই ওকে গুম করেছিস, তাই না? আমার কোলে খালি করেছিস। আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। আমার মেয়েটা কোথায় আছে বল? ও ঠিক আছে তো? আর হাজির? ও কোথায় আছে? কি হলো বল? নাভিদ নামের লোকটি নওরিন খানের কথা শুনে উচ্চস্বরে হাসতে লাগলো। নাভিদের হাসি দেখে নওরিন খান বেশ চটে যান। তিনি হাতের বাঁধন খোলার জন্য হাত মোছামুছি করতে থাকেন, কিন্তু খুলতে পারছেন না। নাভিদ বলে, তোর মেয়ে সে তো এখন জাহান্নামে আছে। হয়তো বিনা দোষে যন্ত্রণা ভোগ করছে, নরক যন্ত্রণা ভোগ করছে সে, তোরই হাতে বড় করে তোলা ছেলের থেকে। বলেই আবারও হাসতে লাগলো লোকটি। নওরিন খানের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি অস্থির কণ্ঠে বলে, মানে? আমার মেয়ে জাহান্নামে মানে? কোথায় আছে আমার মেয়ে? বল। চুপ করে থাকিস না, বল আমার মেয়ে কোথায়? নাপিত বলে, মেহরাবের কাছে। হ্যাঁ, তোর মেয়ে এখন মেহরাবের কাছে। যাকে তুই নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করেছিস, তার কাছে তোর মেয়ে আছে। নাপিত কথা শুনে নওরিন খান জানের পানি শুকিয়ে যায়। তিনি বলেন, মানে? আমার মেয়ে মেহরাবের কাছে মানে? আমার মেয়েটা ঠিক ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি হলো বল? আমার মেয়েটা ঠিক আছে তো? নাপিত নওরিন খানের চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। নাপিত নিজের পকেট থেকে ফোনটা বের করে গ্যালারি ঘেঁটে একটা ছবি বের করে আনে, নরেন খানের সামনে রাখে। দেখ মেয়েরা একদিনে তোর মেয়ের কি হাল করেছে। নাপিতের কথায় নরেন খান ফোনের দিকে তাকায়। ছবিটা দেখেই তার বুকের ভিতর ধক করে ওঠে। মেয়েরাব তার মেয়েকে কি হাল করেছে। সারা শরীরে আঘাতের চিহ্ন, ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, কপালে কিছু অংশ কেটে গেছে, সেখানে ব্যান্ডেজ করা আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নরেন খানের চোখের কোণে পানি চলে আসে। দীর্ঘ 18 বছর পর নিজের প্রাণপ্রিয় মেয়েকে দেখল নওরিন খান, কিন্তু এত করুণ অবস্থায় তার মেয়েকে যে দেখতে পাবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। নরেন খান অস্থির হয়ে বলে, নাভিদ আমার মেয়েটাকে বাঁচা। মেহরাবের হাতে ওকে থাকতে দিস না। ও আমার মেয়েটাকে শেষ করে দেবে। মেহরাব নিজে মধ্যে নেই, না হলে কোনো মানুষ কি এমনটা করতে পারে? আমার মেয়েটাকে মেরে ফেলবে ও। মেহরাব এমন কেন করছে? আমার ছোট্ট মেয়েটা, ওর সাথে কিসের শত্রুতা ওর? কাঁদতে কাঁদতে নওরিন খান বলে। নওরিন খানকে এতটা উতলা হতে দেখে নাপিত বলে, জানতে চাস না কেন মেহরাব তোর মেয়ের সাথে এমন করছে? তাহলে শোন। মেহরাবের পেছনে এতদিন নাভিদ আর তার ভাই যা যা ষড়যন্ত্র করেছে সবটা খুলে বলে নওরিনকে। পুরো ঘটনা আপনারা সামনে জানতে পারবেন। পুরো ঘটনা শুনে নওরিন খানের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। এতটা নিকৃষ্ট মানুষ যে পৃথিবীতে আছে সেটা তিনি কল্পনা করতে পারেননি। নরেন খাঁর ঘৃণায় নাভিদের মুখে এক খাবলা থুতু ছুঁড়ে মারেন। এতে নাভিদ বেশ রেগে যায়, কিন্তু পরক্ষণে নিজে শান্ত করে হেসে বলে, আর জানতে চাইলি না আরজিল কোথায়? ও তোর মেয়ের জন্মের দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলতে পারিস আমি ওকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছি। বেচারা অনেক কষ্ট হচ্ছিল। বন্ধু হয়তো তার কষ্ট সহ্য করতে পারেনি, সেজন্য তো একেবারে মুক্তি দিয়ে দিয়েছি। নে, আজকে তো সবটা বলে দিলাম। এমনিতেই তোর কোনো ক্ষমতা নেই এসব কথা কাউকে বলার, কারণ তোকে তো আমি পঙ্গু করে রেখেছি। তুই যেদিন আমার ভালোবাসা অপমান করে আরিসের হাত ধরেছিলি না, আর আজ আমি তোর সবকিছু শেষ করে দিয়েছি। তোর স্বামী, তোর সন্তান, সাথে মেহেরাবের জীবনটাকেও নরক বানিয়ে দিয়েছি। মেহেরাব তো তোর কাছে নিজের সন্তানের মতোই ছিল, তাই না? তোর সাথে যাদের যাদের জীবন জড়িত, তাদের সবার জীবনই আমি নরকে পরিণত করে দেব। তবে তাদের মধ্যে খালি 2 জনই বেঁচে আছে। এক হলো মেহেরাব আর দ্বিতীয় জন হলো তোর মেয়ে আনাইসা। তাছাড়া বাকি সবাইকে আমি বিদায় করে দিয়েছি এই দুনিয়া থেকে। এখন আমার বাকি কাজটা মেহেরাব নিজেই করে দেবে। তোর মেয়েকেও ধীরে ধীরে শেষ করে দেবে মেহেরাব নিজের হাতেই। মেহেরাব তো জানেও না যে নিজের হাতে নিজের ভালোবাসা শেষ করে দিচ্ছে, তাও বিনা দোষে। আসলে কি বলতো, ওকে আমি এমন আঘাত করেছি যে কোনটার ভালোবাসার কোনটা ঘৃণা সেটা বোঝার ক্ষমতা বেচারা হারিয়ে ফেলেছে। বলতে পারিস এখনো হার্টলেস হয়ে গিয়েছে। আর ওকে হার্টলেস বানাতে আমার বেশ কষ্টও করতে হয়েছে। নাভিদের কথা শুনে নওরিন খানের ঘৃণা মরে যেতে ইচ্ছা করছে। একটা মানুষ এতটা জঘন্য কিভাবে হতে পারে? এতগুলো মানুষের জীবন কিভাবে কেড়ে নিতে পারে সামান্য একটা বিষয় নিয়ে? নওরিন খান চিৎকার করে বলে, নাভিদ
তোকে আমি ছাড়বো না। আমি মেহেরাবকে সবটা বলে দেব। ও তোকে কক্ষনো ছাড়বে না। নাভিদ বলে, আস্তে, আস্তে। এত জোরে চিল্লাস না। হার্টের পেশেন্ট তুই। যখন তখন অ্যাটাক হয়ে যেতে পারে। আর আমি চাই না যে তুই এত তাড়াতাড়ি মরে যাস। নিজের মেয়ের শেষ মিনিটটা দেখে তারপর না হয় তুই মরিস। এত বছরের সাজানো প্ল্যান সব ভেঙে যাবে নয়তো। তাছাড়াও মেহেরাব আমার কিছুই করতে পারবে না। আমার নাগাল পাওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর যখন পাবে তখন সব হয়ে যাবে। সেদিনও মুখোমুখি হবে। সেদিনের শেষ দিন হবে। বলে নাপিত হাসতে লাগলো। বয়স হয়তো 50-এর বেশি হবে। মাথার বেশ অনেকটা গুলো চুলই পেকে গিয়েছে। এই বয়সে কোথায় দিনের পথে আছে, কিন্তু সে পাপের দিকে পা বাড়িয়েছে। নওরিন চোখ টলমল করে বলে, কেন ওদের জীবনটা এভাবে নষ্ট করছিস নাপিত? ওরা তো কোনো দোষ করেনি। ছেড়ে দে না। আমার বাচ্চাদের একটু শান্তি থাকতে দে না ওদের। নাপিত হেসে বলে, হ্যাঁ ছেড়ে তো দেবো তো। যখন মেহেরাব তোর মেয়েকে নিজের হাতে শেষ করে দেবে, তখন তোর আর মেহেরাবের রক্তশূন্য মুখটা আমি দেখব। তারপরে প্রতিশোধের খেলা শেষ করব। বলে আবার হাসতে লাগে নাভিদ। হঠাৎ মেহেরাবের ফোনটা বেজে ওঠে। বেশ কয়েকবার রিং হওয়ার পর মেহেরাব ঘুমটা ভেঙে যায়। জড়ানো কণ্ঠে মেহেরাব ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কেউ বলে ওঠে, বস, ওর জ্ঞান ফিরেছে। ঠিক আছে, আমি আসছি। মেহেরাব ফ্লোর থেকে নিজের জামাটা তুলে গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আনাসার দিকে তাকায়। রুমের এক কোণে চুপ করে বসে আছে আনায়াসা। তার দৃষ্টি এখন শূন্য নিবদ্ধ। চোখের কোণে পানিগুলো শুকিয়ে গেছে। বেশ অনেকক্ষণ হলো। গায়ের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ পড়ে গেছে। ফর্সা মুখখানা একদম রক্তশূন্য হয়ে আছে। চোখের কোণে বেশ খানিকটা রক্ত জমাট বেঁধে আছে। আনায়াসাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে ঠিক কতটা বিধ্বস্ত। মেহেরাবটা এতক্ষণ শান্তির ঘুম ঘুমিয়েছে, কিন্তু আনায়াসা, তার চোখে তো কোনো ঘুম নেই। একদম জড় বস্তুর মতো রুমের এক কোণে পড়ে আছে সে। মনে হচ্ছে তার দেহে কোনো প্রাণ নেই। সারা শরীর ব্যথায় অবশ হয়ে আছে। নড়ার ক্ষমতাটুকুও নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে আনায়াসা যেন কোনো ব্যথা উপলব্ধি করতে পারছে না। দেওয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে বসে আছে সে। মেহেরাব নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। দরজা লক করে যায়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে মেহেরাব। উদ্দেশ্য বেসমেন্টের তার সেই স্পেশাল রুম, যেটা তার স্পেশাল রুম হলেও অন্যদের কাছে মৃত্যুর থেকে কম কিছু না। সেখান থেকে একবার কেউ ঢুকলে মেহেরাবের আদেশ ছাড়া আর বের হতে পারে না। রুমের দরজাটা ঠেলে মেহেরাব ভেতরে প্রবেশ করে। মুখে এক বাঁকা হাসি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসে মেহেরাব। সেই গার্ডের দিকে, যাকে সে আনায়াসার সামনে শুট করেছিল। স্যার, স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন, করুণ স্বরে বলে গার্ডটি। মেহেরাব বাঁকা হেসে বলে, ছেড়ে দেব? হুম, এত সহজে? তো তোকে ছেড়ে দেওয়া যাবে না। তুই জেনে শুনে সে অপারেটটা করেছিস, সেটা আমি একদমই পছন্দ করি না। আমার জিনিসের দিকে নজর দিয়েছিস তুই। তুই ভাবলি কি হয়েছে তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দিলে তো অন্যরাও সাহস পেয়ে যাবে সে অপরাধটা করতে। বলে মেহেরাব একটা গার্ডকে গরম লোহার রড আনতে বলে। গার্ড তাড়াতাড়ি করে একটা গরম লোহার রড এনে দেয়। এরপর মেহেরাব রডটি নিয়ে কোনো কিছু না বলে সরাসরি ওই গার্ডের এক চোখে ঢুকিয়ে দেয়। সাথে সাথেই সেই গার্ড চিৎকার করতে শুরু করে। গার্ডটি এত জোরে চিৎকার দিয়ে ওঠে যে সেখানে থাকা সবগুলো গার্ড ছিল তাদের সকলের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। মেহেরাব দেরি না করে আরেকটি চোখের রড ঢুকিয়ে দেয়। গরম রড চোখে ঢোকার ফলে লোকটির 2 চোখ গলে যায়। সাথে চোখের কঠোর দিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে। লোকটি চিৎকার করছে আর মেহেরাবকে কাকুতি মিনতি করছে যেন সে তাকে মেরে না ফেলে। তখন মেহেরাব বলে, আমার জিনিসের দিকে চোখ তুলে তাকাবি আর আমি তোকে ছেড়ে দেব? না, কখনোই না। যে আমার জিনিসের দিকে চোখ তুলে তাকাবে তাদের সবাইকে আমি এরকমই হাল করব। এই আমার রিভলভারটা দে। বলে মেহেরাব একটা গার্ডকে ইশারা করে। গার্ডটি কাঁপতে কাঁপতে রিভলভারটা মেহেরাবের দিকে আগিয়ে দেয়। মেহেরাব তাতে 3টা গুলি ভরে। এরপর মেহেরাব প্রথম গুলিটি শুট করে লোকটির বুকে, দ্বিতীয় গুলিটি শুট করে গলায়, আর তৃতীয় গুলিটি শুট করে একদম খুলি বরাবর। তৃতীয় গুলিটিতে মেহেরাব গার্ডটিকে একেবারে শেষ করে দেয়। জানতে চেও না যে 6টি গুলি থাকা সত্ত্বেও আমি 3টি গুলি কেন বললাম? মেহেরাবের কথায় গার্ডগুলো হতভম্ব হয়ে যায়। কারণ তারা তো মুখে বলেনি, শুধু মনে মনে ভেবেছে। তাও মেহেরাব জানল কিভাবে? তাদের ভাবনার মাঝে মেহেরাব বলে ওঠে, তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তোমরা কি ভাবছ।
কিছুক্ষণ চুপ থেকে মেহেরাব গম্ভীর স্বরে বলে, প্রথম গুলিটা বুকের ডান দিকে শুট করেছি কারণ ওর কলিজা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। আমার জিনিসের দিকে কুনজর দিয়েছে ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও। দ্বিতীয় গুলিটি গলায় শুট করেছি কারণ আমার জিনিসকে ভোগ করার বাসনা ঢোক গিলেছে। আর তৃতীয় গুলিটি ওর খুলিতে শুট করেছি। ওই কুবুদ্ধি মগজের মধ্যে এনেছে কুকুরটার। এর লাশটা বাইরে গিয়ে ঝুলিয়ে রাখো আর সব গার্ডদের বলে দিও যে আমার জিনিসের দিকে চোখ তুলে তাকালে তার শাস্তি এটাই হবে, জঘন্যভাবে। আর এটাও বলে দিও যে কোনো গার্ডই যেন কোনো মেয়েদের দিকেও খারাপ নজরে না তাকায় বা কোনো কুমতলবে কাছে না ঘেঁষে। ঘেঁষলেও তাদের এমন অবস্থা হবে। চোয়াল শক্ত করে কথাগুলো বলে মেহেরাব। কথাগুলো বলে মেহেরাব বেসমেন্ট থেকে বের হতে গিয়েও থেমে যায় আর চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ইনহাম কাজ শেষ করে আমার স্টাডি রুমে যাবে। টেবিলের ওপর আমি একটা ব্ল্যাক চেক রেখে দেবো, ওটা ওর বউয়ের হাতে তুলে দিও। যা অ্যামাউন্ট বসিয়ে দেবে আর বলে দেবে যে ওদের আর কারো ভয়ে ভয়ে জীবন কাটাতে হবে না, এখন থেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। বলেই মেহেরাব বেসমেন্ট থেকে বের হয়ে যায়। আসলে সেই গার্ডকে মেহেরাব একটু আগে খুন করেছে, সে একটা স্পাই ছিল। মেহেরাব সেটা জানতে পেরেও নিজের ম্যানসনে রেখেছিল তাকে। ওই গার্ড মেহেরাবের বেশ কটা সিক্রেট ডিল অন্যদের হাতে তুলে দিয়েছিল মেহেরাবের পিঠ পিছে। মেয়েরা অবশ্য সবই জানতো, কিন্তু না জানার ভান ধরে থেকেছে এতদিন, এটা দেখার জন্য যে এই গার্ড ঠিক কি কি করতে পারে। সেই গার্ডটি নিজের বউ বাচ্চার ওপরও বেশ অত্যাচার করত, সাথেও তার কুনজর দিত। মেহেরাবের ম্যানেজারের বেশ কয়টা মেয়েকে ধর্ষণও করেছে। তারা তখন কিছুই বলেনি, কারণ সেই গার্ড তাদেরকে এই ভয় দেখিয়ে রেখেছিল যে সে মেহেরাবের স্পেশাল গার্ড। তার বিরুদ্ধে কিছু বললে মেহেরাব তাদেরকে নিমেষেই শেষ করে দেবে। হয়তো এত কিছুর পরেও মেহেরাব গার্ডটিকে উচিত শিক্ষা দিয়ে বাঁচিয়ে রাখতো, কিন্তু ওই গার্ড একটা দুঃসাহস দেখিয়েছে। সে আনেসার দিকে কুনজর দিয়েছে। মেহেরাব যেইমাত্র ম্যানেজ থেকে বের হয়ে যেত সেই মাত্রই ওই গার্ড আনায়াসের কাছে গিয়ে তাকে ভোগ করার মতলব এঁটেছিল। আর একটা ছেলে অন্য ছেলের কুমতলব খুব ভালো করেই বুঝতে পারে। মেহেরাবের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। সে ব্যতীত অন্য কেউ আনায়াসের দিকে তাকাবে সেটা সহ্য করতে পারবে না। তাই তো মেহেরাব সে গার্ডকে এই হাল করলো। বেসমেন্ট থেকে বের হয়ে এসে মেহেরাব একটা মেয়েটকে বলে, খাবার আর মেডিসিন নিয়ে আনার রুমে যাও। কথাটা বলে মেহেরাব আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে ম্যানেজ থেকে বের হয়ে যায়। দুইজন মেয়েট খাবার আর মেডিসিন আনার রুমে আসতে আনাইসা এখনো ঠায় বসে আছে আর তার আগের জায়গায়। একজন মেয়েট আনাইসার কাছে গিয়ে তার হাত ধরে তুলে বেডে বসায়। ইস, শরীরের কি অবস্থা হয়েছে! আনাইসার অবস্থা দেখে দুইজন মেয়েট চোখে পানি চলে আসে। সারা শরীরে আঘাতের চিহ্ন। আনাইসার ফর্সা গায়ে যেন আঘাতের চিহ্নগুলো আরো বেশি ফুটে উঠেছে। মেয়েট আনাইসার আঘাতগুলো মলম লাগাতে থাকে। মলম লাগানোর পর তাকে চেঞ্জ করতে সাহায্য করে। আনাইসা চেঞ্জ করে চুপ করে বেডে গিয়ে বসে। একজন মেয়েট খাবার খাওয়ার যায়, কিন্তু আনাইসা মুখে তোলে না। ম্যাম, খাবারগুলো একটু খেয়ে নিন, এভাবে না খেয়ে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আনাইসা কোনো হেলদোল নেই, তাই মেয়েট তাকে জোর করে খাওয়ানো যায়, কিন্তু আনাইসা তার হাত ছেড়ে খাবার প্লেটটা ফেলে দেয়। এরপর আনাইসা উঠে দাঁড়ায় আর পাগলের মতো চিৎকার করতে করতে বলে, আপনাদের কাছে বিষ আছে? আমাকে একটু বিষ এনে দেবেন? আমি আর বাঁচতে চাই না, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বলতে বলতে আনাইসা নিজের চুল দুই হাতে টেনে ধরে, নিচে বসে পড়ে আর আবার বিড়বিড় করতে থাকে, আমাকে একটু বিষ এনে দাও, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ম্যাম, এমন করবেন না, প্লিজ খেয়ে নিন, স্যার অনেক রাগ করবে যদি উনি শোনেন আপনি কিছু খাননি। চলে যাও এখান থেকে, সবাই চলে যাও, চলে যাও। আনাইসা চিৎকার করে। মেয়েটা আনাইসাকে অনেকভাবেই খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আনাইসা কোনোভাবেই মুখে খাবার তোলে না। সে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং চলে যেতে বলে। অনেক চেষ্টা করেও যখন আনাইসাকে খাওয়াতে ব্যর্থ হয় তারা রুম থেকে বের হয়ে যায়। আনাইসা আবার গিয়ে ঘরের এক কোণে হাঁটু মুড়ে বসে পড়ে। হ্যাঁ, ডিলগুলো ফাইনাল করে দাও। আচ্ছা ঠিক আছে, ফাইলগুলো তাহলে আমাকে পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। হুম হুম। কথাগুলো বলতে বলতে মেহেরাব সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত শেষের প্রহর। কিছুক্ষণ পর হয়তো ভোরের আলো ফুটবে। মেহেরাব খাবারটা রেখে নিচে থেকে একটি টি-শার্ট টাওয়াল বের করে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট ভেতরে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসে বেডের ওপর। কিছু কাজ এখনো পেন্ডিং আছে। ল্যাপটপে কাজ করতে করতে মেহেরাবের ফোনটা আবারও বেজে ওঠে।
মেহরাব ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে, "স্যার, আজকে মিস্টার রেদওয়ান আপনার ম্যানেজে যেতে চাইছিল ডিলটা ক্লিয়ার করতে। সেদিন তো ডিলটা ফাইনাল করতে পারেনি তাই।" মেহরাব কিছুক্ষণ চুপ থেকে ভারী রাশি গলায় বলে, "ওকে, আসতে বলুন ওনাদেরকে। আজকে সন্ধ্যার পর মিটিংটা ফিক্স করো।" "ওকে স্যার।" এরপর মেহরাব কল কেটে রুমে থাকা বিশাল অ্যান্টিক ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে কাঁটা এখন ৫ এর কোঠায়। মেহরাব ল্যাপটপটা বন্ধ করে রুমের দরজা খুলে আনায়েশার রুমের দিকে পা বাড়ায়। দরজা খোলা থাকায় শব্দে আনায়েশা হাঁটু ভাঁজ করে মুখ তুলে তাকায়। দেখতে পায় যে মেহরাব তার দিকে তাকিয়ে আছে। আনায়েশা মেহরাবকে তার দিকে আসতে দেখে ভয় পেছাতে থাকে। মেহরাব আনায়েশার চোখ স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। মেহরাব আনায়েশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। আর তার লম্বা চুলগুলো ভাঁজে নিয়ে হাত গলিয়ে দেয়। ভয়ের চোটে আনায়েশার ঠোঁটগুলো তরতর করে কাঁপছে। আনায়েশার এই নরম কম্পিত ঠোঁটজোড়া মেহরাবকে বেসামাল করে দেয় বারবার। এবারও তার কোনো ব্যতিক্রম হয় না। আনায়েশা মুখটা তুলে নিজের তামাটে ঠোঁট জোড়া বসিয়ে দেয় মেহরাব। আনায়েশা কোমল ওষ্ঠধর উপরে ধীরে ধীরে চুষে নিতে থাকে আনায়েশার ওষ্ঠধর। আনায়েশা ছটফট করছে ছাড়ার জন্য। তার দম বন্ধ হয়ে আসছে। ৩ মিনিট পর মেহরাব আনায়েশার ঠোঁটজোড়া ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনায়েশা বড় বড় শ্বাস নিতে থাকে। আর একটুর জন্য তার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যায়নি। মেহরাব আনায়েশার কপালে সাথে কপাল ঠেকিয়ে তার ঠোঁটে স্লাইড করতে করতে বলে, "তোর ঠোঁট এমন কি আছে যা আমার সব ক্লান্তি দূর করে দেয়?" আনায়েশা কিছু বলে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেহরাবের দিকে। মেহরাব আবার বলে, "এই জায়গাটা কি খুব পছন্দ হয়েছে তোর, আনা? সে সকালে থেকে গিয়ে দেখেছিলাম বসে আছিস, আর এখন এখানেই বসে আছিস?" আনায়েশার চুল টান পড়ে, ব্যথায় কুঁকড়ে ওঠে আনায়েশা। আনায়েশা কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না। আমাকে প্লিজ মেরে ফেলুন।" মেহরাব আনায়েশার কথায় বাঁকা হেসে বলে, "কাল সকাল থেকে কিচ্ছু খাসনি তাই না? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে?" বলে মেহরাব চোয়াল শক্ত করে আনায়েশার চুল মুঠি করে আরো শক্ত করে ধরে। আনায়েশা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, ছাড়ুন, আমার লাগছে, প্লিজ ছাড়ুন।" আনায়েশা কাঁদতে থাকে, "এই না বললি আমি যেন তোকে মেরে ফেলি, তাই এটুকু ব্যথা সহ্য করতে পারছিস না? আমার দেওয়া মৃত্যুর যন্ত্রণা যে আরো বেশি যন্ত্রণাদায়ক হবে, তাহলে সেটা কিভাবে সহ্য করবি তুই?" আনায়েশা কিছু বলে না। চোখের পানিগুলো টুপটুপ করে তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেহরাব আনায়েশার সামনে বেবি হেয়ারগুলো কানের পিছনে গুঁজে দেয়। আবারও স্লো ভয়েসে বলে, "আজকে আমার অনেক ক্লায়েন্ট আসবে। তুই ভুলেও পালানোর চেষ্টা করবি না। আর জানালার কাছেও যাবি না। বাইরে অনেক লোক থাকবে, যদি তোকে কেউ দেখে নেয়, তাহলে আজ তুই দেখবি আমি ঠিক কতটা খারাপ হতে পারি।" বলে মেহরাব আনায়েশাকে ছেড়ে দিয়ে তাকে কোলে তুলে বেডের দিকে এগোয়। মেহরাবকে বেডের দিকে যেতে দেখে আনায়েশা বুক কেঁপে ওঠে। গত ২ দিন ধরে মেহরাব তার শরীরের উপর যে অত্যাচার চালিয়েছে, সেসব কিছু যতবার মনে করে ততবারই আনায়েশার বুক কেঁপে ওঠে। হয়তো আবার মেহরাব তার শরীরের উপর সেই পাশবিক অত্যাচারগুলো শুরু করবে, তাই তাকে বেডের কাছে নিয়ে যাচ্ছে। মেহরাব বেডের কাছে এসে আনায়েশাকে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। এরপর আনায়েশাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, "আজকে মুড নেই, তাই বেঁচে গেলি। সারারাত ঘুম হয়নি। এখন আমি ঘুমাবো। একদম জ্বালানোর চেষ্টা করবি না। যদি তোর কারণে আমার ঘুম ভাঙে যায়, তাহলে আজকে তোর অবস্থা গত ২ দিনের থেকেও বেশি খারাপ করব।" মেহরাব কথা আনায়েশা তার দিকে তাকায়। মেহরাবের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সে সারারাত ঘুমায়নি। আনায়েশা তো সারারাত ঘুমায়নি। আর ঘুমাবে বা কিভাবে? তার চোখে যে ঘুম ধরা দিচ্ছে না। চোখের পাতাগুলো বেশ জ্বালা করছে আনায়েশার। এখানে এসে তার আর ঘুম আসে না। অঝরে পানি ঝরে কেবল চোখ থেকে, ঘুম উধাও হয়ে গিয়েছে। আনায়েশা মেহরাবের বাহুডোরে ঘাপটে মেরে শুয়ে আছে। আনায়েশার চোখ জোড়া খালি মেহরাবের ঘুমন্ত মুখের দিকে যাচ্ছে। মেহরাবের সৌন্দর্য আনায়েশাকে অস্থির করে ফেলে। আনায়েশা তাকে দেখতে না চাইলেও অবাধ্য চোখ জোড়া কোনো কারণ ছাড়াই তার কথা শোনে না। প্রথমবার দেখায় মেহরাবকে দেখে মনে হতে পারে এ কোনো শিল্পীর যত্নে আঁকা ছবির চিত্র। ফর্সা আলো নরমভাবে লেগে আছে। নিখুঁত মুখের গড়নে অদ্ভুত এক সৌন্দর্য ছুরির মতো ধারালো চোয়াল আর ব্যক্তিত্বে আরো স্পষ্ট করে তোলে। আর কপালের উপর এলোমেলো ভঙ্গিতে পড়ে থাকা কালো চুলগুলো তার সৌন্দর্যকে যেন আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
কিন্তু একটু খেয়াল করলে দেখে বোঝা যায় এই সন্ধ্যার ভেতরে নেই কোনো উষ্ণতা, শুধু আছে একটা বরফের ন্যায় শীতল আর পাষাণ হৃদয়, যে হৃদয়ে মায়া, ভালোবাসা, আবেগ বলতে কিছুই নেই। তার কালো চোখ দুটো বরফের মতো ঠান্ডা, সেখানে কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই, শুধু আছে নিষ্ঠুরতা। যে সুন্দর অস্থিরতার কোনো কারণ হয় না, কিন্তু সে সৌন্দর্যের গোলাপের মতো ন্যায় নরম হয়, বরং ছুরির মতো ধারালো হয়, নিখুঁত আর বিপজ্জনক। আনাসা ভাবনার মাঝে মেহরাব চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে, নিজের নজর ঠিক কর। চোখ দিয়ে এমন করে গিলে খাচ্ছিস যেন আমি কোনো লোভনীয় খাবার। মেহরাবের এমন হিমশীতল কণ্ঠের কথা শুনে আনায়েশা পুরো জমে যায়। মেহরাব এবার চোখ খুলে আর আনায়েশার দিকে তাকায়। আনায়েশা ব্যর্থ চেষ্টা করছে নিজের নজর লুকানোর। বলেছিলাম না আমাকে জ্বালানে আজকে রাতে তোর অবস্থা গত দুদিনের চেয়েও বেশি খারাপ করব। মেহরাব ঘুম জড়ানোর কণ্ঠে কথাগুলো বলে। আনায়া ভয়ে ভয়ে ঢোক গেলে কে জানে মেহরাব তার কি হাল করে, কিন্তু আনায়েশা কে অবাক করে দিয়ে মেহরাব আবার ঢলে পড়ে ঘুমের রাজ্যে।